আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত। দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে নিয়মিত আমি অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো শুরু করি। তো এই যে লক্ষ্য করি, দিনাজপুর বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্নটি আমি এইখানে উপস্থাপন করেছি। তো এইখানে হাসান লিমিটেডের 2018 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ। মূলধন ও দায় সমূহ বাম পাশে এবং সম্পদ সমূহ ডান পাশে উপস্থাপন করা আছে এবং আরো কিছু অতিরিক্ত তথ্য যে নিচে দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ 30,000 টাকা, বিক্রয় 4,50,000 টাকা 80% ধারে এবং বিক্রয়ের উপরে মুনাফার হার 20%। এখন এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে চলতি অনুপাত নির্ণয় করো। তো চলতি অনুপাত প্রথমে আমরা নির্ণয় করার চেষ্টা করি এই তথ্যের আলোকে। এই যে লক্ষ্য করি, আমি সহজে সমাধানের জন্য উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম, এই উদ্দীপক দেখে যাতে আমরা এখান থেকে সমাধান করতে পারি। উত্তরটা মূলত এখান থেকে শুরু। প্রথমে ক নাম্বারে কি বলেছিল? চলতি অনুপাত। তো চলতি অনুপাত সমান, আমরা এখানে সূত্র লিখব, একটা দাগ দিব। চলতি অনুপাতের সূত্র কি আমরা জানি, তারপরেও লিখছি। লক্ষ্য করি, উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। এবার আমরা চলতি সম্পদ এর পরিমাণ নির্ণয় করব। তো এই যে সম্পদ পাশে যে তথ্যাবলী আছে, যে সম্পদ সমূহ আছে, এর ক্ষেত্রে যে মজুত পণ্য থেকে শুরু করে এই যে প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম খরচ, এগুলি হচ্ছে চলতি সম্পদ। তো আমরা নিচে লক্ষ্য করি, চলতি সম্পদ সমান এই মজুত পণ্য প্রাপ্য হিসাব যোগ হাতে নগদ যোগ অগ্রিম ব্যয়। অর্থাৎ এই মজুত পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম ব্যয়, এই চারটার টাকা যোগ করে চলতি হিসাব বা চলতি সম্পদের পরিমাণ হবে। তো সমান দিয়ে এবার আমরা টাকা কোনটি কত ছিল লিখি। মজুত পণ্য ছিল 52,500 যোগ প্রাপ্য হিসাব ছিল 37,500 যোগ হাতে নগদ ছিল 26,000 যোগ অগ্রিম ব্যয় ছিল 5,000। এবার আমরা এই চারটা টাকা যোগ করে এখানে সমান দিয়ে ডান দিকে লিখব ক্যালকুলেটরের মাধ্যমে। এই সব যোগ করে এখানে লিখব 1,21,000 টাকা হবে, যেটি চলতি সম্পদ। তারপর আমরা চলতি দায়ের পরিমাণ এইভাবে বের করব। এখানে লিখব চলতি দায় সমান, এই যে দায় পাশে আমরা চলতি দায় পাবো, যেমন প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ। এই অঙ্কে এই তিনটা হচ্ছে চলতি দায়। তো এগুলির নাম আমরা এখানে প্রথমে লিখব। প্রদেয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত যোগ বকেয়া খরচ। এবার মান লিখব। প্রদেয় হিসাব কত ছিল? 57,000 টাকা লিখব যোগ ব্যাংক জমাতিরিক্ত ছিল 30,000 টাকা যোগ বকেয়া খরচ ছিল 4,000 টাকা। এইবার এই তিনটা টাকা যোগ করে আমরা সমান দিয়ে এইখানে লিখব। সম্ভবত 91,000 টাকা হবে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি। এই তিনটা টাকা 91,000 টাকা হবে। তাহলে আমরা লক্ষ্য করি, চলতি সম্পদ পেলাম 1,21,000 টাকা, সেটা এখানে লিখব। চলতি দায় পেলাম 91,000 টাকা, সেটাও নিচে লিখব। এখন আমরা এই 1,91,000 টাকাকে 21,000 টাকাকে যদি 91,000 টাকা দিয়ে ভাগ করি, উপরেরটা ক্যালকুলেটরে লিখে ভাগ নিচেরটা
সমান হবে 1.33:1 দিব। আমরা জানি চলতি অনুপাত সহ আরো কিছু অনুপাত রয়েছে যেগুলির ক্ষেত্রে উত্তর যা হবে তার পাশে 1 দিতে হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে 1 টাকা চলতি দায় এর বিপরীতে 1 টাকা 33 পয়সা চলতি সম্পদ রয়েছে যা সন্তোষজনক নয়, কারণ আমাদের 1 টাকা চলতি দায়ের বিপরীতে কমপক্ষে 2 টাকা চলতি সম্পদ থাকার প্রয়োজন। অর্থাৎ এর আদর্শ মান হচ্ছে 2:1। যেহেতু 2 এর চেয়ে কম সেজন্য সন্তোষজনক নয়। ব্যাখ্যা লিখলে যদি মন্তব্য লিখতে বলে তাহলে তোমরা এখন পারবে। এইভাবে আমরা এই চলতি অনুপাত নির্ণয় করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারটা আমি জায়গা সেভ করার জন্য এটা ডান দিকে লিখেছি। খ নাম্বারে কি বলেছিল? এই যে খ নাম্বারে বলেছিল কার্যকরী মূলধন অনুপাত এবং তড়িৎ অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এই তথ্যের আলোকে এখন খ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তো খ নাম্বারের সমাধানের জন্য আমি উদ্দীপকের অংশটা আবার উপরে নিয়ে আসলাম যাতে এইটা দেখে আমরা এখানে সমাধান করতে পারি। উত্তর খ, প্রথমটি করব আমরা কার্যকরী মূলধন অনুপাত। তো কার্যকরী মূলধন অনুপাতের আরেক নাম হচ্ছে চলতি মূলধন অনুপাত। আমরা এখন সূত্র লিখব। কার্যকরী মূলধন অনুপাত সমান, এখানে যদি দাগ দিব, সূত্র হচ্ছে উপরে লিখব কার্যকরী মূলধন, নিচে লিখব চলতি দায়। উপরে লিখব কার্যকরী মূলধন, নিচে লিখব চলতি দায়। এবার আমরা এই দাগের উপরে কার্যকরী মূলধন এর মান লিখব, নিচে চলতি দায় এর মান লিখব। তো কার্যকরী মূলধন এর সূত্র আমরা নিচে লিখে কার্যকরী মূলধনের পরিমাণটাও বের করি। কার্যকরী মূলধন হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায় এর পার্থক্য। তো লক্ষ্য করি সূত্রটি, কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায় কার্যকরী মূলধন অনুপাতের সূত্র। এবার মান লিখব। কিছুক্ষণ আগে তো আমরা চলতি সম্পদ বের করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে। চলতি সম্পদ আমরা পেয়েছিলাম 1,21,000 টাকা। এটি কিছুক্ষণ আগে আমরা বের করেছি ক নাম্বারের সমাধানের ক্ষেত্রে। মাইনাস চলতি দায় পেয়েছিলাম 91,000 টাকা। তাহলে আমরা এই 1,21,000 থেকে 91,000 টাকা যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো 30,000 টাকা, যেটি কার্যকরী মূলধন। আর চলতি সম্পদ চলতি দায় যদিও আমরা বের করেছিলাম কিছুক্ষণ আগে, তারপরে এখানে আমি বের করে দেখাচ্ছি। চলতি দায় এই তিনটা যোগ করে প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, এই তিনটা যোগ করে বিশেষ করে চলতি দায় সমান মান লিখি। এই যে 57,000, 30,000, 4,000, 57,000, 30,000, 4,000, এই তিনটা যোগ করে 91,000। তাহলে আমরা কার্যকরী মূলধন পেয়েছি 30,000 টাকা, এটা এখানে লিখব। চলতি দায় পেয়েছি 91,000 টাকা, যেটি এইখানে লিখব। এখন আমরা 30,000কে 91,000 টাকা দিয়ে ভাগ করব। ক্যালকুলেটরে 30,000 টাকা প্রথমে তুলব, ভাগ 91,000 টাকা সমান 0.33 হবে। যদিও এখানে ছিল 0.3333 অনেকগুলি ছিল, আমি দুইটা 3 লিখেছি, পয়েন্টের পরে 2 সংখ্যা লিখেছি। তারপরে এখানে ইস্টু দিয়ে 1 লিখব। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাত 0.33:1, যা সন্তোষজনক নয়, কারণ এর আদর্শ মান হচ্ছে 1:1। তাহলে তো এখানে 0.33 মানে কি 1 এর চেয়ে কম, সেজন্য এটি সন্তোষজনক নয়। যদি মন্তব্য লিখতে বলে তাহলে ব্যাখ্যা সহ লিখতে হবে এইভাবে যে কার্যকরী মূলধনের অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, কিন্তু এখানে পেয়েছি 0.33:1, যা সন্তোষজনক নয়। এইভাবে আমরা মন্তব্য লিখতে পারি। তড়িৎ অনুপাতের পরিমাণ খ নাম্বারে আমাদের নির্ণয় করতে বলেছিল। তো তড়িৎ অনুপাতের প্রথমে সূত্রটা লিখব। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে উপরে তড়িৎ সম্পদ বা তারল্য সম্পদ, নিচে চলতি দায়।
উপরে তড়িৎ সম্পদ, নিচে চলতি দায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আধুনিক নিয়মে এই তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায়। পূর্বে সনাতন পদ্ধতিতে বিশেষ করে তখন আমরা দেখেছিলাম যে তড়িৎ অনুপাতের সূত্র ছিল তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায়, কিন্তু বর্তমানে আধুনিক নিয়মে এই নিচে চলতি দায় লেখা হয়। তোমরা বই দেখবে, খেয়াল করলে বইতেও দেয়া আছে। এবার আমরা কি করব, মান লিখব। তড়িৎ সম্পদ এখানে আমরা বের করব। তো তড়িৎ সম্পদ লিখে আমরা তড়িৎ সম্পদের সূত্র লিখব। তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ হতে মজুদ পণ্য অর্থাৎ সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় বা খরচ থাকলে বিয়োগ হবে। লক্ষ্য করি, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ, অর্থাৎ চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ আর অগ্রিম খরচ বিয়োগ করব, তাহলে আমাদের তড়িৎ বা তারল্য সম্পদ বের হবে। তো মান লিখি। চলতি সম্পদ কত ছিল, কিছুক্ষণ আগে বের করেছিলাম। চলতি সম্পদ হচ্ছে 1,21,000 টাকা। আমরা ক নাম্বারে বের করেছি। এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য কত, এই যে 52,100, আর অগ্রিম ব্যয় কত, এই 5,000, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 52,500 এবং অগ্রিম ব্যয় 5,000 বিয়োগ করব। তাহলে ক্যালকুলেটরে আমরা এটা তুলে এখান থেকে মাইনাস এত এবং মাইনাস এত, এই দুটো মাইনাস করলে আমরা পাবো 63,500 টাকা, যেটি তড়িৎ সম্পদ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা তড়িৎ সম্পদের মান পেলাম 63,500 টাকা। এখন চলতি দায়ের মান বের করতে হবে। যদিও কি বকেয়া খরচ যোগ করব, প্রদেয় বিল, ব্যাংক জমা, অতিরিক্ত বকেয়া খরচ, এই মানগুলি লিখব। 57,000, 30,000, 4,000, 57,000, 30,000, 4,000 যোগ করে পাবো 91,000। আমি একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। 91,000 টাকা চলতি দায় পেলাম। কিছুক্ষণ আগে চলতি দায় আমি নির্ণয় করে দেখিয়েছি। এবার মান লিখব। তড়িৎ সম্পদ, এই তড়িৎ সম্পদ কত পেয়েছি, 63,500 উপরে লিখব। চলতি দায় 91,000 নিচে লিখব। 63,500 ভাগ 91,000 সমান পাবো 0.70:1। এখন যদি এখানে মন্তব্য লিখতে বলে তাহলে সন্তোষজনক কি না, তাই না? মন্তব্যের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1। 1:1 তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1, কিন্তু আমরা পেয়েছি 0.7:1। তার মানে কি, এই 70 পয়সা কিন্তু 1-এর চেয়ে কম। সেজন্য যেহেতু এখানে 1 টাকার বিপরীতে 70 পয়সা সম্পদ রয়েছে, সেজন্য এই সন্তোষজনক নয়। তাই আমরা এইভাবে ব্যাখ্যা লিখব যে তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1, কিন্তু এখানে নির্ণয় হয়েছে 0.70:1, যা সন্তোষজনক নয়। এইভাবে আমরা এই মন্তব্য সহ তড়িৎ অনুপাত নির্ণয় করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের আমরা ক নাম্বারে সমাধান করেছি, খ নাম্বারে সমাধান করেছি। গ নাম্বারে কি বলেছে, মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ণয় করো। অর্থাৎ মজুদ আবর্তন অনুপাত এবং দেনাদার আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের আরেক নাম দেনাদার আবর্তন অনুপাত। চলো আমরা এই তথ্যের আলোকে এখন গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, প্রথমে আমরা গয়ের 1-এ প্রথমে আমরা নির্ণয় করব মজুদ আবর্তন অনুপাত। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র তোমরা হয়তো জানো, পূর্বের ক্লাসেও আমি দেখিয়েছিলাম, তারপরেও দেখাচ্ছি। লক্ষ্য করি, এখানে দাগ দিব। উপরে হবে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে গড় মজুদ। এখন বিক্রিত পণ্যের ব্যয় কত, গড় মজুদ কত, সেগুলো আমরা উপরের এই উদ্দীপক দেখে বের করব। আমি উদ্দীপকটি উপরে নিয়ে এসে রেখেছি যাতে এইটা দেখে আমরা এখানে সমাধান করতে পারি। তো বিক্রিত পণ্যের ব্যয় কত হবে, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা। তো লক্ষ্য করি, আমরা এখানে এই যে গড় মজুদটা আগে নির্ণয় করতে পারি। তো গড় মজুদ, এই যে গড় মজুদ, এর মানও নির্ণয় করতে হবে আমাদের। তো এইটা আগে করি, সমস্যা নেই। গড় মজুদ সমান, আমরা জানি প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে গড় মজুদ হবে। কিভাবে?
সূত্রে লিখব গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ এই যে অঙ্কের নিচে দেয়া আছে প্রারম্ভিক মজুদ, এবং সমাপনী মজুদ এই যে উপরে দেয়া আছে সমাপনী মজুদ, এই দুটো যোগ করে এখানে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে গড় মজুদ হবে। সমান দিব প্রারম্ভিক মজুদ কত টাকা 30,000 টাকা যোগ সমাপনী মজুদ কত টাকা 52,500 টাকা ভাগ 2। এবার আমরা 30,000 আর 52,500 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 41,250 টাকা, যা গড় মজুদ হিসেবে বিবেচিত। এরপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তো বিক্রিত পণ্যের ব্যয় সমান, আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা লিখতে পারি কই, এই যে বিক্রয় দেয়া আছে 4,50,000 টাকা আর বিক্রয়ের উপর মুনাফা 20%। তাহলে আমরা এখানে 4,50,000 টাকা লিখে সেখান থেকে যদি মোট মুনাফা বিয়োগ করি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হবে। এখানে সমান দিব, এখন বিক্রয়ের পরিমাণ কত ছিল 4,50,000 টাকা, মোট মুনাফা কত। তো মোট মুনাফা যদি এই 4,50,000 টাকার উপরে আমরা যদি 20% হিসেব করি, লক্ষ্য করি এই যে নিচে আমি করে দেখাচ্ছি 4,50,000 টাকা ইন্টু 20% সমান সম্ভবত 90,000 টাকা হবে। এখানে কিন্তু 4,50,000 টাকার উপর সরাসরি 20% হবে, কারণ কি এখানে লেখা আছে বিক্রয় মূল্য, আবার বিক্রয়ের উপরে মুনাফার হার 20%। সেজন্য বিক্রয়ের উপরে যেহেতু মুনাফার হার দেয়া আছে এবং বিক্রয়ের পরিমাণও দেয়া আছে, তাই এই বিক্রয়ের উপরে সরাসরি 20% হবে 90,000 টাকা। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, বিক্রয় মাইনাস মোট মুনাফা। তো বিক্রয় হচ্ছে 4,50,000 টাকা, এই যে এখানে ছিল, আর মোট মুনাফা পেলাম 90,000 টাকা, ওইটা বিয়োগ করবো, এখান থেকে বিয়োগ করবো, এই যে মাইনাস 90,000 টাকা সমান দিয়ে এই 3,60,000 টাকা হবে। 4,50,000 থেকে 90,000 বিয়োগ করলে 3,60,000 টাকা হবে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 3,60,000 টাকা, সেটা উপরে লিখব। গড় মজুদ পেয়েছিলাম 41,250 টাকা, সেটি নিচে লিখব। এখন 3,60,000 কে 41,250 টাকা দিয়ে যদি ভাগ করি তাহলে এই টাকাটা হবে, লক্ষ্য করি 8.73। তো আমরা জানি আবর্তন কথাটা থাকলে সেখানে বার লিখতে হয়, এত বার। এইভাবে আমরা এই মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। এখানে যদি মন্তব্য লিখতে বলে তাহলে এটি সন্তোষজনক, কারণ অর্থাৎ মন্তব্য যদি বলে আমরা এইভাবে লিখতে পারি, এই জিনিসটা আমি লিখে দিলাম মজুদ আবর্তনের আদর্শ মান 8 থেকে 10 বার, কোম্পানির এখানে নির্ণীত মজুদ আবর্তনের হার কত, এই যে 8.73 বার, যা সন্তোষজনক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বরে আমাদের আরো একটি প্রশ্ন ছিল প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের অপর নাম হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। তো আমরা এখন এই উদ্দীপক দেখে এখানে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ণয় করব। প্রথমে আমরা সূত্র লিখব। সূত্র হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে কিন্তু ধারে বিক্রয় এর সম্পর্ক। তাহলে আমরা উপরে লিখব ধারে বিক্রয়, আর নিচে লিখব গড় প্রাপ্য হিসাব। গড় প্রাপ্য হিসাব কেন, অনেক সময় প্রারম্ভিক প্রাপ্য হিসাব থাকে, সমাপনী প্রাপ্য হিসাব থাকে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ হয়। আর যদি একটি মাত্র প্রাপ্য হিসাব থাকে সেটি গড় হিসাবে গণ্য হবে। যেমন এখানে একটি মাত্র প্রাপ্য হিসাব রয়েছে, এই যে সম্পদ পাশে প্রাপ্য হিসাব 37,500, এটি হবে গড় প্রাপ্য হিসাব। এখন আমরা মান লিখব। ধারে বিক্রয়ের পরিমাণ কত হবে বের করব, এখানে লিখব। তো ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয়ের জন্য তাহলে আমরা এই যে 4,50,000 যে 80% ধারে ছিল, 4,50,000 লিখবে এখানে, অর্থাৎ 4,50,000 ইন্টু 80%। তাহলে সমান দিয়ে এখানে কত পাবো, যে টাকাটা পাবো সেটা এখানে লিখবো, 3,60,000 টাকা হবে। কিভাবে পেলাম, এই যে 4,50,000 টাকার 80%, 80% যেখানে লেখা ছিল। তো এবার আমরা গড় প্রাপ্য হিসাব কত পাবো লক্ষ্য করি। তো গড় প্রাপ্য হিসাব আমাদের এখানে এই
দেয়া আছে কত, এই যে প্রাপ্য হিসাব 37,500, এটি হচ্ছে গড়। তাহলে আমরা ধারে বিক্রয়টা উপরে লিখব 3,60,000 টাকা এবং প্রাপ্য হিসাবের গড় লিখব 37,500 টাকা, যেটি প্রাপ্য হিসাব দেওয়া থাকবে সেটি। এবার আমরা 3,60,000কে যদি 37,500 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 9.6। এখানে কিন্তু 9.6 বার হবে, কেননা এই যে আবর্তন রয়েছে, আবর্তন কথাটা লেখা থাকলে আমরা এখানে লিখব বার। তো এইভাবে আমরা এই প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। এখন যদি মন্তব্য তো এখন যদি প্রশ্নে থাকে যে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের মন্তব্য সহ লিখতে বলে, তাহলে মন্তব্য আমরা এভাবে লিখতে পারি, প্রাপ্য হিসাবের আদর্শ মান হচ্ছে আবর্তনের আদর্শ মান 4 থেকে 6 বার, কিন্তু আমরা এখানে পেয়েছি কত, 9.6 পেয়েছি, অর্থাৎ 4-এর চেয়ে বেশি, যা সন্তোষজনক, বেশি হলে সন্তোষজনক। এইভাবে আমরা এই প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি। প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাতের আরেক নাম হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।